প্রচুর রক্তচটা স্বভাবের সিডের জীবনে হঠাৎই আগমন হয় মিষ্টি চেহারার শান্ত শিষ্ট এক মেয়ে। কিন্তু মেয়েটা যেমন হঠাৎই এসেছিল তেমন হঠাৎ করেই কোথায় যেন গায়েব হয়ে যায়। সিড আজও জানে না তাদের মধ্যে আদেও কিছু ছিল নাকি, আর মেয়েটাই বা হঠাৎ কেন গায়েব হয়ে গেল। রহস্যময়ী এই মেয়ের কারণে সিড তার জীবনে কোনোভাবেই এগোতে পারছে না। তাই 7 বছর পর হঠাৎ সেই মেয়ের রহস্য সমাধানে সিড বেরিয়ে পড়ে এক অজানা গন্তব্যে। আদেও কি সিড জানতে পারবে মেয়েটা কোথায় গায়েব হয়ে গিয়েছিল, আর কেনই বা এতগুলো বছর তার সাথে যোগাযোগ করেনি। এমনই সাসপেন্স, টুইস্ট আর রোম্যান্সে ভরা মিষ্টি এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ইবনি তাবাইদা ইলেলি, যার অর্থ ঘাসের শিশির বিন্দুতে সূর্যের এক ফোঁটা আলো। এই গল্পটা আপনাকে নিয়ে যাবে জাদুর এক দুনিয়ায়, আর শেষে ঢুকরে কেঁদে উঠতে ইচ্ছা হবে, কারণ সত্যিকারের ভালোবাসা সবসময় কাঁদায়। আশেপাশের সাজসজ্জা আর তোড়জোড় দেখে বোঝা যাচ্ছে এ বাসায় বিয়ের অনুষ্ঠান চলছে। আসলে আজ সিড আর রাধার এঙ্গেজমেন্ট। দুজনই বেশ ইতস্তত করতে করতে একে অপরকে আংটি পরিয়ে দেয়। এদের ভাবসাবে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা অ্যারেঞ্জ ম্যারেজ। সিড মনে মনে বলে কেউ ভালোবেসে বিয়ে করে আর কেউ বিয়ে করে ভালোবাসবে একথা ভাবে বিয়ে করে, কিন্তু কেউ যদি জানে সে আর কখনোই কাউকে ভালোবাসতে পারবে না তাহলে কি তার বিয়ে করা উচিত? বিয়ের পরে হয়তো আগলে রাখা যায়, কিন্তু ভালোবাসা আর আগলে রাখার মধ্যে অনেক পার্থক্য, আর এটা অনেক বড় ধোঁকা। তাই আমি আজ সিদ্ধান্ত নিয়েছি রাধাকে সব জানিয়ে বিয়েটা ভেঙে দিব। এসব ভাবতে ভাবতেই পরের দিন সকালেই সিড রাধার ক্যাম্পাসে দেখা করতে আসে। রাধার চোখে মুখে অনেক খুশি, কিন্তু সিড মনমরা হয়ে বসে আছে। রাধা হঠাৎই সিডের পাশে এসে দাঁড়ালে সিড ভয়ে কেঁপে ওঠে আর তার গায়ে চা পড়ে যায়। রাধা পরম যত্নে চা মুছে দিতে গেলে সিড বেশ ইতস্তত করে। রাধা বলে বিশ্বাসই হচ্ছে না, আর 1 মাসের মধ্যেই আমাদের বিয়ে, কত কাজ বাকি, খাবার, শপিং, আরো কত কি। রাধার চোখে মুখে এত খুশি দেখে সিড বুঝে উঠতে পারে না সে বিয়ে ভাঙার বিষয়টা কিভাবে বলবে। রাধা হঠাৎ লক্ষ্য করে সিড তো কোনো কথাই বলছে না, তাই বলে আচ্ছা এসব বাদ দাও, আগে বলো কি বলতে এসেছিলে। সিড চুপ করে থাকলে রাধা বলে না না তোমাকে তো বলতেই হবে। এক পর্যায়ে আর না পেরে সিড বলে রাধা বিয়েটা ভেঙে দাও। এমন কথা শুনে রাধা হতবাক হয়ে তাকায়। সিড হাতের আংটি খোলার চেষ্টা করতে থাকে। রাধা নিজেকে কোনো রকমের সামলে বলে সাবান দিলে আংটিটা খুলে যাবে, আর আজ এপ্রিলের 1 তারিখ, তুমি আমাকে এপ্রিল ফুল বানাচ্ছ তাই না? সিড আমতা আমতা করে বলে আমি তো সত্যি। কথা শেষ করার আগেই রাধা খাবার আনতে যায়। রাধা চোখে মুখে নতুন সংসার সাজানোর স্বপ্ন। খাবার নিয়ে এসে সিডকে বলে এই মজা যদি প্রথম দেখার দিন করতে তাহলে হয়তো বিয়েটা ভেঙেই দিতাম। আসলে কলেজে এই স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলাম যে একটা সুন্দর ক্যারিয়ার গড়ব, স্বাধীন জীবন কাটাবো। বাবা তোমার সাথে বিয়ের কথা বললো, আমিও মানা করিনি। এরপর তোমার সাথে পরিচয়। তুমি খুব কম কথা বলো আর খুব কম হাসো। তোমার এই স্বভাবই যেন আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করলো। কাল আমার কলেজের শেষ দিন, আগামী সপ্তাহে নতুন চাকরিতে জয়েন করব। অথচ এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। আমি শুধু তোমার সাথে আমার বাকিটা জীবন কাটাতে চাই। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বলেই সিডের হাত শক্ত করে ধরে। রাধার এসব কথা শুনে সিড আর কিছুই বলতে পারে না। রাধা তার নতুন জীবন নিয়ে হাজারটা স্বপ্ন বুনছে, আর অপরদিকে সিড মন মরা হয়ে বসে আছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। রাধাকে তার মা বলে কাল থেকে কিছুই খাসনি, কিছু তো খেয়ে নে, বিয়ের রীতিনীতি শেষ না হওয়া পর্যন্ত আর কিছু খেতেও পারবি না। রাধা বলে নতুন জীবন শুরুর খুশিতে আর চিন্তায় পেট ভরা আছে, তাই আর কিছুই খাবো না, বলেই হাসতে থাকে। কিছুক্ষণ পর বিয়ের রীতিনীতি শুরু হয়। বরাবরের মতোই রাধা হাসি মুখে আর সিডের মুখ গোমরা। আশেপাশের সবাই তাদের ছবি তুলছে। বাচ্চা একটা মেয়ে ইনস্ট্যান্ট ক্যামেরা দিয়ে ছবি তুলে ছবি বের করতেই সিডের হঠাৎ কার কথা যেন মনে পড়ে যায়। দুজন এসে মণ্ডপে বসলেও সিডের নজর সেই বাচ্চা মেয়েটার দিকেই। এক এক করে সব রীতিনীতি পালন শেষে মঙ্গলসূত্র পরাতে গেলে সিড থমকে যায়। রাধা বলে সিড কি করছো? ইশারায় বোঝায় মঙ্গলসূত্রটা পরিয়ে দাও। সিড বলে রাধা আমি ছোটবেলা থেকে কাউকে বোকা বানাইনি, এপ্রিল ফুল তো অনেক দূরের কথা, তবে আজ যদি বিয়েটা হয়ে যায় তাহলে সারা জীবন একে অপরকে বোকা বানানো হবে, কারণ অতীতের আঘাত থেকে আমি এখনো বের হতে পারিনি। আমি হয়তো কখনো তোমাকে ভালোবাসতেও পারবো না। সব জানার পরে তুমি কি সিদ্ধান্ত নিবে সেটা আজ তোমার উপর ছেড়ে দিলাম, বলেই মঙ্গলসূত্রটা রাধার দিকে বাড়িয়ে দেয়। এমন কথা শুনে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। রাধা এমন এক শক খেয়েছে যে তার কি বলা উচিত সে নিজেও বুঝে উঠতে পারছে না। হঠাৎ উঠে মায়ের কাছে এসে একটা আপেল নিয়ে বলে আমার খুব খিদা লেগেছে, বলেই খাবারের কাছে এসে প্লেটে খাবার বেড়ে চুপচাপ কান্না করতে করতে খেতে থাকে। সবাই রাধার দিকে তাকিয়ে আছে। সিড মনে মনে বলে রাধার জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু আজ যদি ওকে সত্য না বলতাম তাহলে সারা জীবন কান্না করতে হতো, তাই এটাই ভালো সিদ্ধান্ত। তার সেসব স্মৃতি, তার হাসি
আর রহস্যময়ী আচরণ সেসব আমি আজও ভুলতে পারিনি। নাম তার আনাহিতা। গল্প চলে আসে 2008 সালের BIET ভার্সিটি কালচারাল প্রোগ্রামে। সিড তখন রয়েস ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। সিড তার কলেজের ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট, ইউনিভার্সিটির টিমের ক্যাপ্টেন, আর গত 3 বছর যাবৎ এই জেলায় তার টিমই সেকেন্ড ডিভিশনে সর্বোচ্চ রান রেট করেছে। তবে সে কখনোই ফার্স্ট ডিভিশনে খেলতে পারেনি, কারণ তার রকচটা স্বভাব। কিছুক্ষণ আগেই মারামারি করে এসে হাত কেটে নিয়ে সিড একটা গোলার দোকানে এসে হাতে বরফ দিচ্ছে। তখনই তার বন্ধু কল দিয়ে বলে তাদের কলেজের কিছু জুনিয়রদের নিয়ে সে BIET কলেজের প্রোগ্রাম এসেছে, কিন্তু এখানে স্টুডেন্ট তাদের ঢুকতে দিচ্ছে না। রিসিপশনে অমিত নামের এক ছেলে বসা। অমিত বলে, দেখেন আপনাদের আসার কথা 6টায়, এখন আর শিডিউল মেনটেন করা কোনোভাবেই সম্ভব না। তখন এই সিড এসে অমিতকে ঝাড়ি দিলে অমিত প্রচুর ভয় পেয়ে যায়। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে বলে, অমিত এখানে তো ভিড় কেন? মেয়ের কণ্ঠটা শুনে সিড যেন অন্য এক দুনিয়ায় চলে যায়। পেছনে তাকাতেই দেখে মেয়েটার হাতে একটা ইনস্ট্যান্ট ক্যামেরা। ক্যামেরাটা দেখেই সিডের তার মায়ের কথা মনে পড়ে যায়। মাও এমন ক্যামেরা দিয়ে সিডের ছবি তুলে দিত। আনাহিতা এসে টেবিলে বসে আধো আধো কান্নাডা ভাষায় বলে, এখন দয়া করে ভিড় করবেন না, পেছনে আরো অনেকে দাঁড়িয়ে আছে। সিড তো একদম পোটে শেষ, তবুও নিজের ভাবমূর্তি বজায় রাখার জন্য বহু কষ্টে গলা উঁচু করে বলে, আমার জুনিয়ররা এখানে পারফর্ম করবে, ব্যাস আর কোনো কথা হবে না। আনাহিতা মিষ্টি করে বলে, আপনার আগে বসুন, আপনার হাতে তো আঘাত লেগেছে, এই নিন ফার্স্ট এইড। সাথে সাথেই সিড বসে পড়ে, যেন তার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণই নেই। সিড আর একটা কথাও বলতে পারে না। এদিকে সিডের বন্ধু হ্যাবি পার্ট নিচ্ছে। আনাহিতা বলে, আমাদের কলেজ এই প্রোগ্রামের জন্য কিছু নিয়ম বানিয়েছে, নিয়ম তো আমাদেরকে মানতেই হবে, তাই না? স্যার আপনারা এখন দয়া করে চলে যান, পেছনে আরো পার্টিসিপেন্ট দাঁড়িয়ে আছে। আনাহিতার এই আধো আধো কান্নাডা ভাষা আর মিষ্টি অনুরোধ ফেলার সাহস সিডের নেই, তাই সেও আর কথা না বাড়িয়ে লক্ষ্মী ছেলের মতো বন্ধুকে নিয়ে চলে আসে। বাইরে আসতেই BIET কলেজের সিনিয়ররা এসে সিডের উপরে হামলে পড়ে। সিডও হিরোর মতো ফাইট শুরু করে দেয়। তখন এই কলেজের সবাই দৌড়ে আসলে আনাহিতাও আসে, আর আনাহিতাকে দেখার সাথে সাথেই সিডের চারিপাশ যেন থমকে যায়। আনাহিতার চাহনি দেখে সিড মারামারি বাদ দিয়ে অবাক হয়ে আনাহিতাকে দেখে। সবাই ভিড় জমালেও আনাহিতার এসব নিয়ে মাথা ব্যথাই নেই, সে তার মতো উল্টো পথে হাঁটে। সিডের বেশ অপরাধ বোধ হয়, তাই সেও উল্টো পথে হেঁটে বারবার পেছনে তাকায় যে আনাহিতা তাকে দেখছে কিনা। আনাহিতার মধ্যে যেন কোনো অনুভূতিই নেই। গল্প চলে আসে বর্তমানে। রাধা মনের সব কষ্ট ভুলতে একা একাই কিছু সময় কাটাতে হোটেলে আসে, যেখানে তাদের বিয়ে উপলক্ষে হানিমুন সুইট বুক করা হয়েছিল। রাধা রুমে এসে আশেপাশে তো সাজানো দেখে রাগে কষ্টে বিছানার সব এলোমেলো করে কান্না করতে থাকে। হঠাৎ তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে চমকে উঠে বসতেই দেখে নির্লজ্জ সিডও এখানে এসেছে। দুজনকে এখানে দেখে হতবাক হয়ে যায়। সিড তো লজ্জায় দৌড়াতে গিয়ে দেওয়ালে ধাক্কা খায়। নিজেকে কোনো রকমের সামলে জামা পরে বলে, আসলে বাসার পরিবেশ বেশি ভালো না, তাই ভাবলাম এখানে থাকাই ভালো। রাধা রেগে ব্যাগ নিয়ে বের হতে গেলে সিড রাধাকে আটকে বলে, তুমি থাকো, আমিই যাই, এত রাতে কোথায় যাবে? তখনই ওয়েটার ডিনার দিয়ে গেলে রাধা রেগে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকে। সিড বলে, আসলে নতুন একটা ব্যবসার জন্য বহুদিন যাবত চেষ্টা করছি, কাল একটা জরুরি মিটিং আছে। রাধা কোনো কথা না বলে বিছানায় বসলে সিড কফি দেয়। রাধা নিজেকে কোনো রকমের শান্ত করে কফির মগটা নেয়। রাধা জিজ্ঞেস করে, তোমাদের কি এখনো যোগাযোগ আছে? সিড বলে, না, গত 7 বছর ধরে কোনো যোগাযোগ নেই। রাধা রেগে বলে, কি তুমি কি ওকে আদেও ভালোবাসো? সিড বোকার মতো বলে, জানি না। রাধার রাগ তো একদম চরমে উঠে যায়, তবুও নিজেকে সামলে বলে, মেয়েটা তোমাকে ভালোবাসে? সিড বলে, এর উত্তর তো 7 বছর আগেও আমার জানা ছিল না। রাধা এবার কাপা কাপা গলায় জিজ্ঞেস করে, তাহলে আমরা বিয়ে কেন করিনি? সিড বরাবরের মতোই শান্তভাবে বলে, আমি সবসময় তার সাথে তোমাকে তুলনা করতাম, ভাবতাম তার সাথে যেমন মন খুলে কথা বলতাম সেটা তোমার সাথে কেন পারি না। তাকে দেখে যে খুশি হতো, তার হাসি দেখে যে আনন্দ হতো, তা তোমাকে দেখে কেন হচ্ছে না? আমি আসলে তার ফিরে আসার অপেক্ষা করছি না, আমি অপেক্ষা করছি তাকে কবে পুরোপুরিভাবে ভুলে ধুকে ধুকে পাওয়া এই কষ্ট থেকে বের হতে পারবো। রাধা বলে, যদি সে কাউকে বিয়ে করেছে এমন শোনো, তখন কি হবে? আমি তোমার জন্য আজীবন অপেক্ষা করতে পারবো। সিড বলে, আমার এখন এখান থেকে যাওয়া উচিত। বলেই তার ব্যাগ নিয়ে বের হতে গেলেই রাধা পেছন থেকে জিজ্ঞেস করে, যদি সে কখনো তোমার জন্য অপেক্ষা করে তখন কি হবে? সিড কোনো জবাব না দিয়েই বের হয়ে যায়। সকাল হতেই সিডের গ্রুপের বাকিরা টেনশনে পড়ে যায় যে গতকাল সিডের বিয়ে ক্যান্সেল হলো, তারা আজই কিভাবে বিজনেসের কোড আর ডেমো চাইবে। তখনই সিড সব কোডিং আর ডেমো পাঠিয়ে দেয়। ম্যাডি জিজ্ঞেস করে, তাহলে সিড কোথায়? তখনই সিড মেসেজ দেয় যে সে আনাহিতার সাথে দেখা করতে গোয়া যাচ্ছে। ম্যাডি মেসেজ দিয়ে বলে, আনাহিতা হয়তো এতদিনে বিয়ে করে সংসার করছে, খামোখাকে বিরক্ত করতে কেন যাচ্ছিস? তাছাড়াও তুই তো আনাহিতার ঠিকানাও জানিস না। ম্যাডির এসব মেসেজ পড়ে সিড মনে মনে বলে, রাধার গতরাতের প্রশ্নের উত্তর জানতে হলেও আমাকে আনাহিতার সাথে একবার দেখা করতেই হবে, কারণ আমি এক ভুল 2 বার করতে পারি না। জীবন আমাকে শিখিয়েছে জীবন কখনোই কারোর জন্য
অপেক্ষা করে না। সিড তখন খুব ছোট। মা একদিন সিডের ছবি তুলছিল, তখন তার মুখ থেকে গল গলিয়ে রক্ত পড়ে। ডক্টর জানায় সিডের মায়ের গলায় ক্যান্সার হয়েছে, তাই অপারেশন করে সেই অংশ কেটে ফেলা হয়। মায়ের গলার বিভৎস কাটা দাগ দেখে সিড ভয় পেতে থাকে, তাই আর মায়ের কাছে যায় না। মা নানা চেষ্টা করেও সিডের ভয় কাটাতে পারে না। একদিন সিড অনেক সাহস করে চিঠি লিখে মায়ের কাছে আসে, আর সেদিনই মা মারা যায়। এই আফসোস আজও সিডকে কুড়ে কুড়ে খায়। মা চেয়েছিল সিড যেন ক্রিকেটার হয়, তাই মায়ের ইচ্ছা পূরণ করতে সিড ক্রিকেটে পারদর্শী হয়। আর ফাইনালি যখন সে সুযোগ পায়, তখন তার পথের বাধা হয়ে দাঁড়ায় আনাহিতা। পরের দিন ইন্টার ক্রিকেট টুর্নামেন্টের কিছু আগে সিডের বন্ধু বলে, মনে আছে গত রাতের ওই মেয়েটা এত টাফ সিচুয়েশনও কত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলো? তোর উচিত তার থেকে কিছু শেখা। নিজের রাগ কন্ট্রোল করতে পারলে এতদিনে তুই ফার্স্ট ডিভিশনে চলে যেতি আর সিলেক্ট হয়ে যেতি। মাঠে আসতেই সিড ফারহানকে জিজ্ঞেস করে, গতকাল যেই মেয়ের বিষয়ে খোঁজ নিতে বলেছিলাম সেটা নিয়েছিলি? ফারহান বলে, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি ওই মেয়েকে তোর জুনিয়রকে ডান্স ক্লাবে জয়েন না করানোর জন্য ব্যান করে দিয়েছি। এই কথা শুনে সিড রেগে বলে, তোকে কি ব্যান করতে বলেছিলাম? শুধু ওর নাম জানতে বলেছিলাম। ফারহান বলে, কি যেন বাঙালি একটা নাম, ব্যানার্জি না চ্যাটার্জি। ওর বাবা বাঙালি, মারা গেছে, মায়ের সাথে গোয়া থাকে। আজকের দিনটা সিডের জন্য অনেক বড় একটা দিন। তার স্বপ্ন ক্রিকেটের সিলেকশন আজ। ব্যাট করতে নেমে সিডের বারবার মেয়েটার কথা মনে পড়ছে, কিভাবে তার বন্ধু সবার সামনে তাকে অপমান করে ব্যান করেছিল। এই চিন্তায় মগ্ন থাকায় সিড খেলায় মনোযোগ দিতে পারে না। হঠাৎ একটা বল তার মুখে গিয়ে লাগে, আর সাথে সাথেই সিড মাথা ঘুরে পড়ে যায়। সবাই দৌড়ে আসে, কিন্তু পাগল সিড তখনও মেয়েটার কথাই মনে করছে। প্রতিপক্ষ সিডকে বলে, স্প্রে লাগিয়ে নাও, তোমার দরকার পড়বে। সিড ভীষণ রেগে যায় আর নতুন উদ্যমে উঠে খেলা শুরু করে। তারপর একের পর এক 4 ছক্কা মারতেই থাকে। কয়েকবার প্রতিপক্ষ বলারকে আঘাত করে। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে অবশেষে সিড টিমে সিলেক্ট হয়েই যায়। তাই পার্টি করতে ডিস্কোতে বন্ধুদেরকে ট্রিট দিতে নিয়ে আসে। নাচতে নাচতে হঠাৎ কি যেন মনে করে সিড সাইডে এসে বাবাকে কল দেয়। বাবা সিডকে কংগ্রাচুলেট করে বলে, তোমার মা থাকলে আজ অনেক খুশি হতো। সিড কল কেটে দিয়ে নিচে তাকাতেই দেখে সেখানে লাইব্রেরির একটা বোর্ডের সামনে দাঁড়িয়ে সেই মেয়েটা ছবি তুলছে। সিড দৌড়ে সেখানে এসে দেখে মেয়েটা মানে আনাহিতা সেখানে নেই। হয়তো ভেতরে আছে ভেবে সিড ভেতরে ঢুকতে গেলেই দারোয়ান তাকে বাধা দেয়। আনাহিতা তার বান্ধবীর সাথে কিছু বই নিয়ে কথা বলছে। বাইরে খেয়াল করে দেখে সিড দারোয়ানের সাথে ঝগড়া করছে। বান্ধবী বলে, দেখেছিস এই ছেলে আবার ঝগড়া বাঁধিয়েছে। বান্ধবী আরেকদিকে চলে গেলেই আনাহিতা বাইরের দৃশ্য ছবি তুলতে চায়। হঠাৎ সামনে সিড এসে দাঁড়ায়। কাছের অপর পাশ থেকে সিড কিসব যেন বলতে থাকে, কিন্তু আনাহিতা কিছুই শুনতে পায় না। আবারও দারোয়ান এসে সিডকে সরিয়ে দিতে চায়। সেদিকে নজর দিতেই আনাহিতা সেখান থেকে সরে যায়। লাইব্রেরি থেকে বেরিয়ে পার্কিং লটে যাওয়ার সময় সিড পেছন থেকে এসে আনাহিতাকে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি সব নামে ডাকে। আনাহিতা পেছনে ফিরতেই সিড বেশ ঘাবড়ে বলে, আসলে আমি তোমার নাম জানি না। আনাহিতা আধো ভাধো কান্নাডা ভাষায় জিজ্ঞেস করে, আপনি কি আমার পিছু করছেন? সিড বলে, না, তোমাকে সরি বলার ছিল, আমার জন্য তোমাকে ব্যান করা হয়েছে। আনাহিতা বলে, আপনার সরি বলার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। বলেই আনাহিতা হাঁটা দিলে সিড সামনে এসে দাঁড়ায়। আনাহিতা বলে, আপনি এবার আমাকে বিব্রত করছেন। সিড ভদ্রতার খাতিরে রাস্তা ছেড়ে দেয়। আনাহিতা স্কুটিতে উঠতে গিয়েই তার হাতের ডায়েরি থেকে একটা কাগজ পড়ে যায়। সিড সাহায্যের জন্য এগোলে আনাহিতার রাগী নজরে তাকিয়ে পড়ে, তাই সিড আর এগোয় না। আনাহিতা জিনিসপত্র উঠিয়ে স্কুটি করে চলে যায়, কিন্তু ডায়েরি থেকে একটা ছবি নিচে পড়ে যায়। সিড দেখে ডাক দিতে গেলে দেখে সে বহু দূরে চলে গেছে। সিড ছবিটা হাতে তুলে দেখে একটা পোস্ট অফিস বক্সের ছবি। সিড দাঁড়িয়ে দাঁড়িয়ে আনাহিতার যাওয়ার দিকে দেখছিল। হঠাৎই পেছন থেকে একটা গাড়ি এসে সিডকে ধাক্কা মেরে তার পায়ের উপর দিয়ে চলে যায়। আর এখানেই সিডের ক্রিকেট খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। গল্প চলে আসে বর্তমানে। সিড গোয়ায় আনাহিতার সাথে দেখা করতে এসেছে। সকল ট্যাক্সি ড্রাইভারকে সেই পোস্ট অফিস বক্সের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কোন জায়গায়, কিন্তু কেউ ঠিকভাবে বলতেই পারে না। এক বয়স্ক ড্রাইভারকে দেখালে সে আন্দাজ করে সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ছবির পেছনে একটা কবিতা লেখা, মানে আনাহিতা কবিতার ছন্দে এই শহরের অপরূপ প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিয়েছে। ড্রাইভার সিডকে জিজ্ঞেস করে, তুমি আসলে কাকে খুঁজছো, পোস্ট অফিসকে নাকি ওই কবিকে? চোখ আর আয়না কখনো সত্য লুকাতে পারে না। সিড অবাক হয়ে তাকালে ড্রাইভার এবার তার প্রেম কাহিনী বলা শুরু করে। ড্রাইভার ওয়ালেট বের করে তার সাথে দুটো মেয়ের ছবি দেখিয়ে বলে, চণ্ডীগড় থেকে 22 বছর বয়সে গোয়ায় এসেছিলাম। ছবিটা 25 বছর বয়সের। সিনেমা হলের বাইরে থেকে প্রথম দেখতে পাই, প্রথম দেখায় ভালোবেসে ফেলি। সে তার বান্ধবীর সাথে কলেজ যেত। বান্ধবী অন্ধ ছিল, তাই সে সবসময় সাথে থাকতো। বান্ধবীর বাবা অনেক বড়লোক, তাই আমি তাদের ড্রাইভার হিসেবে জয়েন করি। সেই সুযোগে তার সাথেও দেখা হয়ে যেত। মালিকের মেয়ে অনেক কথা বলতো, কিন্তু সে খুবই চুপচাপ। আসলে সিড এখানে ড্রাইভারের জায়গায় নিজেকে, অন্ধ মেয়ের জায়গায় রাধাকে, আর বান্ধবীর জায়গায় আনাহিতাকে কল্পনা করছে। ড্রাইভার বলে, আমিও বেশি কথা বলতাম না, কিন্তু আমি ভালো গল্প বলতে পারতাম। রোজ গল্প শোনাতাম আর তারা হাসতো। আমি আয়নায় তাকে দেখতাম, আর সেটা বুঝতে পেরে সে লজ্জা পেয়ে যেত। কিন্তু সমস্যা হলো মালিকের অন্ধ মেয়ে ভাবতো আমি তাকে পছন্দ
করি। আমার সব কথা আমি তাকে ঘিরেই বলছি। সেও আমাকে পছন্দ করা শুরু করে, কিন্তু এটা আমি বুঝতে পারিনি। একদিন সে সামনে বসে আমার কাঁধে মাথা রাখে। আমি হতবম্ব হয়ে যাই। আয়নায় প্রিয়তমার দিকে তাকালে দেখি তার চোখে পানি। বুঝতে পারি সেও আমাকে পছন্দ করে। আমার কিছু করার আগেই মালিক সব জানতে পেরে যায়। ভেবেছিলাম সব বড়লোক বাবার মতো সেও আমাকে মারধর করবে, চাকরি ছাড়া করবে, কিন্তু না, সে তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের দিন আমার ভালোবাসাও সেখানেই ছিল। মুখে হাসি থাকলেও তার চোখে ছিল পানি। সাহস জুটিয়ে মুখ উপর করতে দেখি সে চলে গেছে। সে জিজ্ঞেস করে এখন সে কোথায়। ড্রাইভার বলে কিছুই জানি না, এই জন্য 30 বছর ধরে রেল স্টেশনে এয়ারপোর্টে ড্রাইভিং করি, কিন্তু এখনো তার খোঁজ পাইনি। সিট জিজ্ঞেস করে তার মানে আপনি এখনো তাকে ভালোবাসেন। ড্রাইভার বলে আমি আমার স্ত্রীকেই ভালোবাসি, কিন্তু তার জন্য আমার চিন্তা হয়। সিট জিজ্ঞেস করে এখন চিন্তা করে কি হবে, সে যদি আপনাকে ভুলে নতুন জীবন শুরু করে। ড্রাইভার বলে আমি এটাই জানতে চাই, যেদিন জানতে পারবো সেদিন রেল স্টেশন এয়ারপোর্টে যাওয়া বন্ধ করে দিব। সিট জিজ্ঞেস করে যদি সে আপনাকে এখনো না ভুলে থাকে। ড্রাইভার কোনো জবাব না দিয়ে গান গাওয়া শুরু করে, আর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়। গল্প চলে আসে 2009 সালে। সেই অ্যাক্সিডেন্টের পরে সিড 8 মাস বিছানায় পড়েছিল। ছোটবেলা থেকে দেখা ক্রিকেটার হওয়ার স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে যায়। সাথে সাথে সিডের আত্মবিশ্বাসও শেষ হয়ে যায়। অশোক সিডকে তার অফিস জয়েন করতে বলে। সিড বাবার কথা মতো জয়েন করে। নতুন অফিস, নতুন মানুষজন আর নতুন চ্যালেঞ্জ, এসব কিছুর মধ্যেই সিড আনাহিতাকে ভুলে যায়। আর এভাবেই 3 বছর কেটে যায়। সিড একদিন তার বাবাকে লিফটে বলে সে তার বাবার সাহায্য ছাড়াই নিজের যোগ্যতায় কিছু একটা করতে চায়, একটা রেস্টুরেন্ট দিতে চায়। বাবা বলে ঠিক আছে, তুমি আমার বন্ধুদের সাথে কথা বলতে পারো, তারা নতুন আইডিয়া খুঁজছে। সিড রাজি হয়ে যায়। এক সপ্তাহ পরে ইনভেস্টরদের সাথে কথা বলার জন্য বাবা একটা অফিসে ককটেল পার্টি রাখে। সেই অফিসে ঢুকতেই সিড হঠাৎ খেয়াল করে সামনেই সেই মেয়েটা কোন এক সেমিনার অ্যাটেন্ড করার জন্য এসেছে। সিড মনে মনে অনেক খুশি হয়ে যায়। সিড বুঝে উঠতে পারে না তার ঠিক কি করা উচিত। সিড দৌড়ে গাড়ি থেকে সে ছবি নিয়ে এসে দিতে গেলেই সিডের কাছে পাস না থাকায় তাকে ঢুকতে দেয় না। একজনকে বলে আমি তার নাম জানি না, মেয়েটার সবুজ রঙের জামা পরা, এটা তাকে দিয়ে দিবেন। লোকটা আরেকজনকে দেখে ছবিটা দিয়ে আসতে বলে, কিন্তু সেখানে সবুজ রঙের জামায় অন্য একজনকে দেখে ছবিটা তাকে দিয়ে দেয়। আর এদিকে সিড নিশ্চিন্তে তার প্রজেক্টের প্রেজেন্টেশন দিচ্ছিল। সিড হঠাৎ খেয়াল করে ইনভেস্টররা প্রেজেন্টেশনে মনোযোগ না দিয়ে ফোন টিপছে। সিড তার প্রেজেন্টেশন শেষ করে বলে কারোর কোনো প্রশ্ন আছে? একজন বলে না, খুবই ভালো আইডিয়া, 10 কোটি ইনভেস্ট চাচ্ছ, কিন্তু প্রফিট মার্জিন একটু বেশি। সিড বলে আমি প্রফিট মার্জিন নিয়ে কিছু বলিনি, আর 10 কোটির কথাও বলিনি। ইনভেস্টররা মাথা নিচু করে নেয়। ওয়াশরুমে এসে সিড বাবাকে বলে ওরা আমার আইডিয়া শুনতে ইচ্ছুক না, না শুনে তারা বলছে আইডিয়া ভালো আর ইনভেস্ট করতে চাচ্ছে, তারা এটা শুধুমাত্র আপনার ছেলে বলে করতে চাচ্ছে। বাবা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সিড নিরাশ হয়ে অফিস থেকে বের হতে গেলে সেই সবুজ জামা পরা মেয়েটা সিডকে দেখে বলে ছবিটা সুন্দর, কিন্তু এটা আমার না। সিড ছবিটা নিয়ে আবার সেমিনার অর্গানাইজারের কাছে এসে বলে সবুজ রঙের জামা পরা, বাঙালি, চুল খোপা করা এমন মেয়েকে দিতে বলেছিলাম, কিন্তু কেউই তার কথা বোঝে না। সিড মন খারাপ করে পেছনে ফিরলে আনাহিতা এসে দাঁড়ায়। অর্গানাইজার বলে স্যার আপনি কি এই কথা বলছিলেন? আপনার বর্ণনা অনুযায়ী একদম ম্যাচ হচ্ছে। এই কথা শুনে সিড তার দিকে রেগে তাকায়, আর আনাহিতাও রেগে চলে যায়। সিড আনাহিতার পিছু পিছু এসে বলে আপনি ভুল বুঝছেন। আনাহিতা বলে আপনি এখন আমাকে খুঁজছেন, এটা চিন্তা করা কি ভুল? সিড বলে না, আপনি ঠিক, আমি পিছু করছি, কিন্তু আমি সেইভাবে পিছু করছি না। অনেক বছর পর আপনাকে হঠাৎ দেখে। আনাহিতা বলে আমরা একে অপরকে চিনি না, হাতে গোনা 2 বার কি একবার দেখা হয়েছে। সিড বলে আপনি ঠিক বলছেন। আনাহিতা অফিস থেকে বের হয়ে যায়। সিড তার পিছু পিছু এসে বলে আমি আপনার সম্পর্কে কিছু জিনিস জানি, আপনি ফটোগ্রাফি পছন্দ করেন আর ছবি তুলে সেগুলোর পেছনে কবিতা লেখেন। আমি ভুল না হলে আপনার ব্যাগে পোলারয়েড ক্যামেরা আছে। সিড পকেট থেকে ছবি বের করে দিয়ে বলে আপনি ভুল ভাবার আগে বলেতেই এটা সেদিন লাইব্রেরির সামনে ফেলে দিয়ে এসেছিলেন, এত বছর এটাকে সেফে রেখেছিলাম, তাই আজকে দেখে আপনার পিছু করলাম। আনাহিতা একটু অবাক না হয়ে খুব স্বাভাবিকভাবেই বলে ও আচ্ছা। সিড বলে এই ও আচ্ছা শোনার জন্যই আমি এটা এত বছর ধরে যত্নে রেখেছিলাম। আনাহিতা থ্যাংক ইউ বলে সিড বলে আপনার কবিতা অনেক সুন্দর, আর আপনিও। বলেই সিড লজ্জা পেয়ে চুপ হয়ে যায়। নিজেই আবার বলে আপনাকে সবুজ রঙে অনেক মানাচ্ছে। কথা শেষ তাই ইতস্তত করে চলে যেতে গেলেই আনাহিতা বলে এটা সবুজ না, টার্কুইশ। সিড অনেকবার বলার চেষ্টা করলেও ঠিকমতো উচ্চারণ করতে পারে না। শেষমেশ বলে গ্রিনই থাকুক, এটাই অনেক সহজ। এরপর দুজন দুজনের পথে চলে যায়, কিন্তু সিডের মনে হাজারটা কথা লুকিয়ে আছে। তাই সিড পেছনে ফিরে তাকিয়ে দেখে আনাহিতা আবার তার দিকে এগিয়ে আসছে। আনাহিতা সিডকে তার পাউচ ফিরিয়ে দেয়, যার মধ্যে ছবিটা রাখা ছিল। সিড বলে এখানের কফিটা না অনেক বাজে। আনাহিতা জিজ্ঞেস করে আপনি কি ইনডিরেক্টলি কফির জন্য বলছেন? সিড বলে না, আপনি যদি খেয়ে বলতেন কেন এখানের কফি খারাপ। আনাহিতা মুচকি হাসি দেয়, মানে সে রাজি। রেস্টুরেন্টে বসে আনাহিতা কফির কাপ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। সিড জিজ্ঞেস করে তা আপনার সেমিনার কেমন হলো? আনাহিতা বলে যখন আমার বলার পালা এসেছিল আমি ঘাবড়ে গিয়েছিলাম, আমি আমার নিজের ব্যক্তিগত কবিতা এভাবে সবার সামনে কিভাবে বলবো তাই বলিনি। সিড বলে বাহ
ভালো, আমি বলতে চাই কিন্তু কেউ শুনতে চায় না, আর তুমি বলতে চাও না মানুষ শুনতে চায়। আনাহিতা জিজ্ঞেস করে তুমিও কি সেমিনারে ছিলে? সিড বলে না, আমার ইনভেস্টরদের কথা বলছি, আমার রেস্টুরেন্টের জন্য বাবা অ্যারেঞ্জ করেছিল। থাক, বাদ দাও ওসব কথা। আনাহিতা বলে না, বলো, আমি শুনতে চাই, আইডিয়াটা কিসের? সিড বলে এটা একটা ফুড বিজনেস, মাল্টি কুজিনের। এখানে সব ধরনের মানুষ, মানে যার মিউজিক পছন্দ সে গান গেতে পারবে, বুক লাভারের জন্য বই, গেম জোন, স্পোর্টস জোন, কিডস জোন। আনাহিতা বলে ইন্টারেস্টিং। সিড ভাবে আনাহিতাও তার মন রাখার জন্য বলছে, তাই সিড মুখ গোমরা করে বলে এখনো তো ইন্টারেস্টিং পার্টটা বলিনি। সিড বলে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো কাস্টমার যাই অর্ডার করুক না কেন দাম থাকবে 20 টাকা। আনাহিতা জিজ্ঞেস করে এতে তোমার লস হবে? সিড বলে দামটা এমনই হবে, সুন্দর পরিবেশ, সুস্বাদু আর কোয়ালিটিফুল খাবার থাকলে মানুষ এই সুযোগ মিস করতে চাইবে না, হুমড়ি খেয়ে পড়বে। আনাহিতা শুনতে শুনতে কফি খাওয়া শুরু করে। সিড চুপ হয়ে যায়। সিড জিজ্ঞেস করে কি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছো? আনাহিতা বলে আমি ভেবেছি তোমার ইন্টারেস্টিং পার্টের এখনো অনেক দেরি। সিড কাগজ কলম এগিয়ে দিয়ে বলে ঠিক আছে, তুমি কোনো আইডিয়া দাও। আনাহিতা বলে না না, আমার বিজনেসে তেমন কোনো আইডিয়া নেই, কিন্তু তোমার প্ল্যান সত্যি অসাধারণ। কিন্তু সিড তার প্ল্যান আর বলতে চায় না। আনাহিতা বলে আমার কাছে একটা আইডিয়া আছে, আমিও ওয়াইনারি খুলতে চাই। আনাহিতা তার ডায়েরি খুলে সিডকে তার প্ল্যানগুলো দেখাতে গেলেই ওয়েটার এসে জিজ্ঞেস করে আর কিছু লাগবে? সিড আনাহিতার কথা না শুনে ওয়েটারের দিকে তাকালে আনাহিতা মন খারাপ করে ডায়েরি বন্ধ করে দেয়। তারা আর কিছু খাবে না বলে টাকা দিয়ে উঠতেই যাবে, তখনই আনাহিতা চায়ের কাপে একটা ছবি তুলতে চায়। সিড মাথা ঝুঁকিয়ে ছবিতে আসতে চাইলে আনাহিতা ইশারা দিয়ে সরতে বলে। সিড জিজ্ঞেস করে পরের বার কোনো সেমিনার হলে তোমাকে কোন নম্বরে কল দিব? আনাহিতা ছবির পেছনে কবিতা লিখতে লিখতে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো সেমিনার অ্যাটেন্ড করব না। সিড বলে তাহলে তো ও বলা ছাড়া আর কিছুই নেই। আনাহিতা বলে আর যদি বলি আমার কাছে ফোন নেই? সিড বলে তার মানে তুমি নম্বর দিতে চাও না। আনাহিতা জিজ্ঞেস করে তুমি কি নম্বর চেয়েছো? সিড বলে যদি আমি তোমার সাথে দেখা করতে চাই? আনাহিতা জিজ্ঞেস করে আমার সাথে কেন দেখা করবে? সিড কোনো উত্তর দিতে পারে না। সিড বলে অন্তত পোস্ট বক্সের ছবিটা তো স্মৃতি হিসেবে রাখতেই পারি। তখনই আনাহিতার ফোন বেজে ওঠে। আনাহিতা উঠে চলে যেতে গেলে সিড বলে মিথ্যা বললে কেন? আনাহিতা ছবিটা দিয়ে বলে এটা নিয়েই খুশি থাকো। সিড বলে অন্তত এটা তো বলো তোমার নাম ব্যানার্জি না চ্যাটার্জি? আনাহিতা কিছু না বলেই হাঁটা শুরু করে। সিড চিৎকার করে বলে আমার নাম সিদ্ধার্থ। লোকে সিড বলে তুমিও বলতে পারো। আনাহিতা হাতের ইশারা দিয়ে বলে ঠিক আছে। সিড বলে তোমার নামটা আমার ভালো লেগেছে, ডিউ ড্রপস এন্ড সানশাইন। আনাহিতা অবাক হয়ে যায়, তার মানে সিড মনোযোগ দিয়েই তার কথা শুনছিল। সিড বলে যদি কিছু না মনে করো আমি তোমার আইডিয়ার কিছু ব্যবহার করতে চাই। আনাহিতা হাসি মুখে বলে ঠিক আছে। সিড বলে এখন তো বলো তোমার নাম কি? আনাহিতা বলে রেজিস্ট্রেশন ডেস্কে এন্ট্রির সময় আমি আমার নাম লিখেছি, মায়ের নামও আছে। বলেই আনাহিতা চলে যায় আর সিড দৌড়ে এসে রেজিস্টারের খাতা থেকে নাম পেয়েই ফোন সেভ করে নেয় আনাহিতা, সাথে সাথে মেসেজও পাঠিয়ে দেয়। এত বছর পরে আজব এই মেয়েটার নাম জানতে পেরেই কেমন যেন সিডের চারিপাশ রঙিন হয়ে যায়। রাত দিন সিড তাকে মেসেজ করতে থাকে। একদিন সিড ওয়েনারির একটা পোস্টার দেখতে পেয়ে আনাহিতাকে টেক্সট দেয়। আনাহিতা বলে ঠিক আছে কাল যাব। বাসে উঠে গরম লাগার সত্ত্বেও সিড আনাহিতার জন্য মেনে নেয়। নতুন নতুন সবকিছু এক্সপিরিয়েন্স করছিল, যেমনটা নতুন নতুন প্রেমে পড়লে হয় আর কি। ওয়েনারিতে পৌঁছে আনাহিতা তার কাজের সবকিছু নোট করে নিচ্ছে আর ছবি তুলছে, আর সিড তাকে মুগ্ধ হয়ে দেখছে। একদিন পুরনো ছবি দেখাতে গিয়ে আনাহিতা তার ছোটবেলার একটা ছবি দেখিয়ে বলে এটা বাবা তুলেছিল আর মা কবিতা লিখেছিল। মা যখন ক্লাস 10-এ তখন মায়ের প্রথম বই পাবলিশ হয়। এরপর বিয়ে করে মা এখানে চলে আসে। বেশিরভাগ সময়ই সেন্ট্রাল লাইব্রেরিতে কাটাতো। এখন লাইব্রেরিতে মায়ের অনেক বই আছে, সবই কানাডা ভাষায় লেখা। তখন থেকেই আমার কানাডা শেখার ইচ্ছা হয়। মায়ের সাথে আমি প্রায় এই ভাষায় কথা বলি। এখন আমি কানাডাতে লেখাও শুরু করেছি। ছবির পেছনে লেখা কবিতাটা সিড পড়ে। সেখানে আনাহিতার জন্ম তারিখও লেখা, যেটা হলো 29শে ফেব্রুয়ারি 1992। সিড বলে তার মানে তোমার জন্মদিন 4 বছর অন্তর অন্তর পালন করা হয়। আনাহিতা এটা মুচকি হাসি দেয়। সিড একদিন মেসেজ করে বলে তোমার কলেজ ফাংশনে আমি আসলে সমস্যা হবে না তো? আনাহিতা না রিপ্লাই করলে সিড খুশিতে লাফ দিলে অফিসের সবাই বেচারাকে পাগল ভাবে। সিড তার বাইক বের করে, আজ সে আনাহিতাকে তার বাইকে বসাবে। ফাংশনে এসে অডিয়েন্স সিটে বসে আনাহিতাকে খুঁজতে থাকে। সাইডে দাঁড়ানো আনাহিতা সিডকে অস্থির দেখে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে? সিড মাথা নাড়িয়ে বলে না কিছু না। কিছুক্ষণ পর সিড তার স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায়। আশেপাশের সবাইকে ভুলে খোলা আকাশের নিচে অসংখ্য তারার মাঝে তারা দুইজন মনের সুখে নাচছে। ফাংশন শেষে সিড আর আনাহিতা বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ চুপ থাকার পরে সিড বলে অনেক রাত হয়ে গেছে, তোমাকে ড্রপ করে দিই। আনাহিতা বলে আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে যাব। তখনই আনাহিতার ফ্রেন্ড এসে বলে সে অন্য এক ফ্রেন্ডের বাসায় যাওয়ার প্ল্যান করেছে, তাই সে সিডকে বলে আনাহিতাকে ড্রপ করে দিতে। সিডের মনে তো লাড্ডু ফুটে। সিড তার বাইক নিয়ে আসলে আনাহিতা বেশ বিব্রত হয়ে পড়ে। তোমার বাইকের পেছনের সিটটা উঁচু। আনাহিতাকে কমফোর্ট ফিল করানোর জন্য সিড অটোতে ওঠে, কিন্তু তার মন খারাপ। চলতে চলতে আনাহিতা বলে আমার সম্পর্কে বেশি কেউ জানে না, ছোটবেলায় কেমন কাটিয়ে
দিয়েছি, কি পছন্দ করি কিছুই জানে না। সিড বলে, আমি তোমার কথা বুঝতে পারছি না, কিন্তু আমি আমার মাথা এমন ভাবে নাড়াবো যেন সব বুঝছি। আনাহিতা হেসে বলে, ছোট থাকতে রাস্তা পার হওয়ার সময় দেখি 3টা কুকুরছানা রাস্তা পার হচ্ছে, হঠাৎ একটা গাড়ি এসে তাদেরকে ধাক্কা মারে। জানি না তাদের কি হয়েছিল, সারা রাত আমি কান্না করেছিলাম। বাবা মা বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু আমার কান্না থামে না। পরের দিন স্কুলে যাওয়ার সময় দেখি ওই বাচ্চাগুলো খুশি খুশি রাস্তা পার হচ্ছে। ওদের তো আসলে কিছুই হয়েছিল না। সেদিনই আমি শেষ কান্না করেছিলাম আর শেষ আমার অনুভূতি প্রকাশ করেছিলাম। এমনকি বাবা মারা যাওয়ার পরও কান্না করিনি। আমার সব অনুভূতি মা ছাড়া আর কারোর সাথে শেয়ার করিনি। সিড বলে, ধীরে ধীরে এখন আমার সাথে শেয়ার করছো তাই না? আনাহিতা মুচকি হেসে বলে, হ্যাঁ। অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে সিড বলে, তোমার কথা অনুযায়ী তো আমি তাহলে নিজেকেই চিনি না, কি চাই জানি না। প্রথমে ক্রিকেট খেলতে চাইতাম, কিন্তু এখন বাবার বিজনেস সামলাই। আনাহিতা বলে, একদিন তুমি ঠিকই নিজেকে নিজের ইচ্ছাকে চিনতে পারবে, তখন হয়তো সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবে। আনাহিতা জিজ্ঞেস করে, তুমি ক্রিকেট কেন ছাড়লে? সিড মুখ গম্ভীর করে বলে, সেদিন রাতে আমি যখন রাস্তায় ছিলাম তখন সেই 3টা বাচ্চা রাস্তা ক্রস করছিল। একটা ড্রাইভার সেটা খেয়াল করতে গিয়ে আমাকে দেখতে পায় না আর আমার পায়ের উপর দিয়ে চলে যায়। এমন ঘটনা শুনে আনাহিতা অন্যমনস্ক হয়ে যায়। ঠিক তখনই সিড তুড়ি বাজিয়ে হেসে দেয়, যেন এটা একটা মিথ্যা কথা। সিড জিজ্ঞেস করে, আমি ক্রিকেট খেললে তোমাকে দেখতে আসতে? আনাহিতা বলে, গোয়াতে ক্রিকেটের থেকে ফুটবল বেশি জনপ্রিয়। সিড বলে, আমার মনে রাখার জন্য বলতেই পারতে যে আসতাম। দুজনেই উল্টা হাঁটা শুরু করে। আনাহিতা জিজ্ঞেস করে, তোমার কি ছোটবেলার একটা চকলেটের অ্যাডের কথা মনে আছে? ক্রিকেট থিমে আসতো। সিড বলে, 90 দশকের ব্যাটসম্যান 6 মারে আর একটা মহিলা সিকিউরিটির পাশ দিয়ে গিয়ে মাঠের মধ্যে পাগলের মতো নাচতে শুরু করে। আনাহিতা বলে, হ্যাঁ, আসলে আমার একটা স্বপ্ন, আমিও একদিন এমনই খেলার মাঝখানে গিয়ে পাগলের মতো নাচবো। সিড বলে, ওই মহিলাটা যেমন নেচেছিল। সিড কিছু স্টেপ করার চেষ্টা করলে আনাহিতা সিডকে সেই দৃশ্য রিক্রিয়েট করে দেখায়। সিড হয়ে যায় গার্ড আর আনাহিতা সেই মহিলা। আনাহিতা সবকিছু ভুলে পাগলের মতো নাচতে থাকে। হোস্টেলের সামনের নির্জন এই রাস্তায় বাচ্চাদের মতো বেপরোয়া হয়ে দুজনের মন খুলে নাচা শুরু করে। সিড আনাহিতাকে এত হাসি খুশি দেখে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ আনাহিতা সেটা খেয়াল করে নাচ বন্ধ করে দেয়। আনাহিতা ইতস্তত করে গুড নাইট বললে সিড বলে, এটা আসলেই একটা গুড নাইট ছিল। এরপর দুজনের গন্তব্যের দিকে হাঁটতে শুরু করে, কিন্তু দুজনের মনে একে অপরের জন্য না বলা কিছু অনুভূতি বাড়তেই থাকে। এসব পুরনো স্মৃতি মনে করতে করতেই সিড ড্রাইভারকে বলে সেন্ট্রাল লাইব্রেরিতে যেতে। সিড লাইব্রেরিতে এসে রেজিস্টার খাতা থেকে আনাহিতার ঠিকানা নিয়ে সেই বাসায় আসে। গাড়ি থেকে বেশ হাসি খুশি মনে নেমে সিড ইবানি নামের একটা বাসায় প্রবেশ করে। গুটি গুটি পায়ে সিড এগোচ্ছে আর তার চেহারায় এতদিন পরে আনাহিতাকে দেখতে পাওয়ার খুশি স্পষ্ট ভেসে উঠেছে। কলিং বেল হিসেবে ঘন্টা বাজিয়ে সিড অস্বস্তি বোধ করে। এত বছর পর দেখা হলে কি বলবে না বলবে বুঝে উঠতে পারে না। দরজা খোলার শব্দ পেয়ে সিড বলে, এটা কি আনাহিতার বাসা? বলার সাথে সাথেই সিডের হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়, কারণ সামনে দেখতে পায় নতুন এক আনাহিতাকে, যার মাথায় চুল নেই, কপালের এক পাশে কাটা বিভৎস দাগ। সুন্দর আনাহিতার এই কুৎসিত রূপ সিড কোনোভাবেই মানতে পারে না। সিডকে দেখে আনাহিতার চোখও ছলছল করে ওঠে। সিড অবুঝের মতো কিছু না বুঝে না বলেই চোখের পানি আটকে রেখে সেখান থেকে হাঁটা দেয়। যেমন তার মায়ের ভয়ঙ্কর রোগের কথা শুনে পালিয়েছিল, আজও একইভাবে পালিয়ে যায়। আনাহিতা বারান্দার দেওয়ালে মাথা ঠেকিয়ে সিডের এমন মুখ ফিরিয়ে নেওয়ার কথা চিন্তা করছে। তখনই তার মা এসে জিজ্ঞেস করে কে এসেছিল। আনাহিতা কোনো জবাব না দিয়েই ভেতরে চলে যায়। আনাহিতার মা কলেজ যাওয়ার আগে আনাহিতাকে স্কার্ফ আর মাস্ক পরিয়ে বলে, ঠান্ডায় বেশিক্ষণ বসবে না, সন্ধ্যা ঋতু আন্টির মেয়ে জন্মদিন, রেডি থেকো। আনাহিতা তার আঙ্গুর গাছের দিকে তাকিয়ে দেখে সেটা শুকিয়ে গেছে। গল্প চলে আসে 2012 সালে। আনাহিতাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সিড তার বন্ধুদেরকে নিয়ে আনাহিতার হোস্টেলের সামনে আসে। ম্যাডিকে দায়িত্ব দেয় যেন সে কেক সাবধানে রাখে। এরপর সিড, প্রিয়া, জিপি আর ফারহান হোস্টেলে কাটা তার টোপকে ভেতরে আসে। এদিকে ম্যাডি ফোনে কথা বলতে বলতে তার হাতের ধাক্কায় কেক নিচে পড়ে যায়। সিড হার্ষিকে কল দিয়ে আনাহিতাকে হোস্টেলের পিছনে আনতে বলে, কিন্তু হার্ষি বলে আনাহিতার মা এসেছে, তাই আনাহিতা তার সাথে হোটেলে গেছে। মন খারাপ করে সিড তার বন্ধুদেরকে এই কথা জানালে ম্যাডি শুনে খুশি হয়ে যায়, কারণ সে তো আগেই কেক নষ্ট করে দিয়েছে। প্রিয়া বলে, না, আমরা হ্যাপি বার্থডে গান গাইবো আর তুমি কেক কাটবে। ফারহান বলে, হ্যাঁ, সেই সকাল ধরে এত বড় স্পিচ তৈরি করলে সেটা তো অন্তত বলো। জিপি রেকর্ড করে আনাহিতাকে পাঠিয়ে দিবে। বন্ধুদের উৎসাহে সেখানে দাঁড়িয়ে সিড স্পিচ দেওয়া শুরু করে, আর এই সবকিছু হোস্টেলের ভিতর থেকে আনাহিতা দেখছে আর অনেক খুশি হচ্ছে। হার্ষি এসে আনাহিতাকে জিজ্ঞেস করে, আমাকে মিথ্যা কেন বলতে বললে? আনাহিতা বলে, কেউ কখনো এমন মধ্যরাতে আমার জন্মদিন পালন করেনি। আমি জানি না
না এ সময় কিভাবে রিয়াক্ট করব, যদি আমার রিয়াকশন ওদের কষ্ট দেয় তাই। সিডের কেকের মধ্যে একটা পুতুল বসানো, যেটা অন করলেই গান গাইবে, কিন্তু ম্যাডি সেটা নষ্ট করে দিয়েছে, তাই পুতুল ভুলভাল বলা শুরু করে। এই নিয়ে সবাই ম্যাডিকে বকাঝকা করতে করতে হঠাৎই পুতুলটা ব্লাস্ট হয়ে যায় আর কেক ছুটে ম্যাডির মুখে গিয়ে লাগে। এরপরে শুরু হয় পাগলামি কর্মকাণ্ড। কেক খাবে কি উল্টা তারা একে অপরের গায়ে ছুঁড়ে মারে। চিল্লাপাল্লা শুনে দারোয়ান দৌড়ে আসলে তারা দারোয়ানের গায়ে কেক ছুঁড়ে মারে। তাদের এই পাগলামো দেখে আনাহিতা বেশ খুশি হয়ে যায়, হাসি বলে সিড তোমাকে আসলেই অনেক ভালোবাসে। গল্প চলে আসে বর্তমান। মধুমিতা মানে আনাহিতার মা কলেজে তার রুমে বসে ব্রোকারের সাথে ফোনে কথা বলছিল। মেয়ের চিকিৎসার জন্য সে বাসা বেচতে চেয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত অ্যামাউন্ট পাচ্ছে না। চিন্তিত মধুমিতা খেয়াল করে সেখানে সিড এসেছে। সিড মধুমিতাকে জিজ্ঞেস করে আনাহিতার কি হয়েছে, ক্যান্সার? মধুমিতা বলে চিকিৎসা চলছে, সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। দেখো গত 5 থেকে 6 মাস সে অনেক কষ্ট ভোগ করেছে, শারীরিক মানসিক দুভাবেই। তুমি আজ সকালে হঠাৎ বাসায় আসলে, আবার কিছু না বলেই চলে গেলে কেন? আমি জানি না অতীতে তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু যদি কিছু থেকে থাকে তাহলে সেটা আনাহিতাকে অনেক কষ্ট দিতে পারে। তাই অনুরোধ করছি তুমি ওর সাথে আর দেখা করবে না প্লিজ। সিড আর কিছুই বলতে পারে না। আনাহিতা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় উইক বয় দেখে তাকে কেমন লাগছে। বুকে চাপা কষ্ট নিয়ে লোক দেখানো হাসি দেওয়ার প্র্যাকটিস করে, কিন্তু নিজের এই অবস্থা দেখে কান্না থামাতে পারে না। বাইরে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলে আনাহিতা ড্রেস চেঞ্জ করে ফেলে। মধুমিতা বাসায় ফিরে দেখে আনাহিতা বৃষ্টির পানি নিয়ে খেলা করছে। মধুমিতা ঝাড়ি দিয়ে বলে ডক্টর তোমাকে সাবধান থাকতে বলেছে। আনাহিতা বলে বৃষ্টি না থামলে আমরা পার্টিতে যাব না। গল্প চলে আসে 2012 সালে। অফিসের এক মিটিং এ সিডের বাবা বোর্ড মেম্বারদেরকে বলে সে সিডকে চিফ স্ট্র্যাটেজি অফিসার বানাতে চায়। এটা শুনে সিড অনেক খুশি হয়, কিন্তু এক মেম্বার বলে এটা অনেক ভালো সিদ্ধান্ত যে আপনার ছেলে আপনার সাথে থাকতে থাকতে অনেক কিছুই শিখেছে। সিড রেগে সেখান থেকে উঠে ওয়াশরুমে আসে, কারণ সিড ভেবেছিল সে নিজের যোগ্যতায় এখানে পৌঁছাবে, কিন্তু লোকে ভাবছে তার বাবার জন্য সে এখানে এসেছে। রাগে ওয়াশরুমের আয়নায় অনেকগুলো ঘুষি মারে। তখনই আনাহিতার কল আসে। সিড চোখে মুখে পানি দিয়ে নিজেকে সামলে কল রিসিভ করে। আনাহিতা বলে সরি, তোমার কল রিসিভ করতে পারিনি। সিড বলে সমস্যা নেই, তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না। আনাহিতা জিজ্ঞেস করে 20টা মিস কল আর গুরুত্বপূর্ণ কিছু না? আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার কথা। কাল আমার কলেজে ফ্যাশন শো আছে, তুমি আসলে আমরা একসাথে কিছু ছবি তুলতাম। তোমার সাথে আমার কোনো ছবি নেই। সিড খুশি হয়ে বলে আচ্ছা ঠিক আছে, আসবো। কল কেটে সিড আয়নার সামনে দাঁড়িয়ে হাসির প্র্যাকটিস করে। পরের দিন ঝুম বৃষ্টির মধ্যে সিড আনাহিতার কলেজে আসে। গাড়িতে বসে আনাহিতাকে কল দিয়ে বলে সবার সামনে ছবি তুলতে অকওয়ার্ড লাগবে না? আনাহিতা বলে যে যার মতো ব্যস্ত থাকবো, তুমি আসো। সিড এক দৌড়ে হাতে এক পলি ভর্তি ফুল নিয়ে ভেতরে আসে। দৌড়ানোর সময় কাদা ছিটে সিডের সমস্ত সাদার শার্টে লেগে যায়। সিড তখন আনাহিতার ফ্লোরের দিকে যাচ্ছিল। সিডকে এমন দেখে সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে। আনাহিতার সামনে তার ইজ্জতে ফালুদা হবে এটা চিন্তা করে সিড আর সামনে না গিয়ে চলে যেতে লাগে। হঠাৎ পেছন থেকে আনাহিতা সিড বলে ডাক দেয়। পেছন ফিরতেই সিড দেখে আনাহিতা বাঙালিদের মতো শাড়ি পরে হাতে একটা ক্যামেরা নিয়ে এগিয়ে আসছে। আনাহিতাকে এই রূপে দেখে সিড মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আনাহিতা কাছে এসে সিডকে বলে চলো ছবি তুলি। সিড আমতা আমতা করে বলে এই অবস্থায়? আনাহিতা বলে চিন্তা করো না, এই মুহূর্তটা আমার জন্য স্পেশাল, তাই একটা হাসি দাও। ছবি তুলতেই যাবে তখনই আনাহিতার কিছু ক্লাসমেট সেখানে আসে। আনাহিতা তাদের সামনে সিডকে তার ফটোগ্রাফার ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। একজন আনাহিতাকে বলে তোমার বন্ধু মনে হয় তোমার জন্য গিফট নিয়ে এসেছে। সিড ফুলের পলি আনাহিতাকে ধরিয়ে দিয়ে বলে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আনাহিতার ক্লাসমেট মেকানিক্যাল স্টুডেন্ট রাবিশকে ডাক দিয়ে আনাহিতাকে বলে রাবিশও তোমার সাথে ছবি তুলতে চায়, এই জন্য সে তোমার মতো বাঙালির সাজ দিয়েছে, আসো আমি তোমাদের ছবি তুলে দিচ্ছি। বলেই আনাহিতার হাত থেকে ফুলের ব্যাগ নিয়ে পাশে রেখে দেয়। সিড বেশ কষ্ট পেয়ে সেখান থেকে বাহানা বানিয়ে চলে আসে। বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়ার সময় আনাহিতা সিডকে কল দেয়, কিন্তু সিড কল কেটে দিয়ে ফোন পকেটে রেখে দেয়। তখনই পকেট থেকে আনাহিতাকে প্রপোজ করার জন্য যে রিং এনেছিল সেটা পড়ে যায়, কিন্তু সিড খেয়ালই করে না। বর্তমানের আনাহিতা ডাক বাক্স থেকে কিছু চিঠি বের করে দেখে ব্যাংক থেকে অসংখ্য নোটিশ এসেছে। একদিন বিকালে কাশতে কাশতে আনাহিতার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। আনাহিতা বুঝে যায় তার হাতে আর বেশি সময় নেই। আনাহিতা তার মাকে বলে আমি চাই না এই বাসা বিক্রি হোক, আমার স্বপ্নের ওয়াইন ফ্যাক্টরির জন্য যে জায়গাটা আছে সেটা বিক্রি করে দাও। ফ্যাশন শো এর দিন কি মনে করে সিড আবারও পেছনে ফিরে এসে রিং এর বাক্সটা উঠিয়ে নেয়। হঠাৎ খেয়াল করে
আনাহিতা ছাতি মাথায় হাতে ফুলের ব্যাগ নিয়ে সিটের দিকে হেঁটে আসছে। সিট তাড়াতাড়ি রিং লুকিয়ে ফেলে। আনাহিতা কাছে এসে একটা ওড়না দিয়ে বলে, মাথা মুছো। আর তুমি কি মন খারাপ করে চলে যাচ্ছিলে? সিট জিজ্ঞেস করে, তুমি কি এটা দেখতে এসেছো নাকি ফুল ফেরত দিতে এসেছো? আনাহিতা বলে, আমি শুধু ছবি তুলতে যাই। আনাহিতা সিটকে ছাতা ধরিয়ে দিয়ে ব্যাগ থেকে ক্যামেরা বের করে পোজ দিতে বলে। একটা ছবি তুলে সেটার ফিল্ম ঝাড়তে থাকে। তখনই সিট আনাহিতাকে আই লাভ ইউ বলে দেয়। আনাহিতা অবাক হয়ে সরে গেলে সিট আনাহিতাকে ছাতি দিয়ে হাঁটু গেড়ে বসে রিং বের করে প্রপোজ করে। আনাহিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বারবার আনাহিতার কল আসতেই থাকে, কিন্তু সে বারবারই কেটে দেয়। আনাহিতা সিটকে বলে, আমি জানি না আমার কি বলা উচিত। কিছুক্ষণ আগে রাবিশও আমাকে প্রপোজ করেছে। সিট জিজ্ঞেস করে, কি বলেছো তাকে? আনাহিতা বলে, না করে দিয়েছি। আবারও আনাহিতার কল আসে আর সে কেটে দেয়। সিটকে বলে, দেখো এই মুহূর্তে আমি এসব নিয়ে চিন্তা করছি না। আমার সম্পূর্ণ ফোকাস পড়ালেখার দিকে, আমার ক্যারিয়ারের দিকে। তুমিও তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করো। সিট জিজ্ঞেস করে, আমার ক্যারিয়ার মানে? আনাহিতা বলে, তুমি প্রথমে ক্রিকেট খেলতে চেয়েছিলে, তারপর রেস্টুরেন্ট। আমি শুধু বলতে চাচ্ছি তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকতে পারো না। সিট বলে, আমি সাধারণ কিছু স্বপ্ন দেখেছিলাম, যখন বুঝতে পেরেছি সেগুলো সম্ভব না তখন মুভ অন করেছি। আনাহিতা বলে, মুভ অন করা ভালো, কিন্তু জীবনে একটা স্থিতিশীলতা থাকা দরকার। তুমি সেটাই করো যেটা তোমার পছন্দ, অথবা যেটা করছো সেটাকে পছন্দ বানাও। আমাকে ভুল বুঝো না। সিট কিছুতেই বুঝতে চায় না। সিট বলে, টুর্নামেন্টের দিন অ্যাক্সিডেন্ট হয়, সেদিনেই খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। রেস্টুরেন্ট আইডিয়ার জন্য কেউ আমার উপর বিশ্বাস করে না। আর এখন আমার পরিচয় কি জানো? আমি অশোক নাম্বিয়ানের ছেলে। আমার নিজের কোনো পরিচয় নেই, আমি একটা লুজার। ঠিক তখনই আবারও আনাহিতার কল আসলে আনাহিতা কল রিসিভ করে রাবিশকে ঝাই দিয়ে বলে, তোমাকে না বলে দিয়েছি না, বারবার কেন কল দিচ্ছ? বলেই কল কেটে সিটকে বলে, কেউ তোমাকে লুজার বলছে না। রাবিশ আবারও কল দেয়। সিট বলে, কি বলছিলে একটু আগে? আমার সেটা করা উচিত যেটা আমার পছন্দ। 1 মিনিট দাঁড়াও। বলেই সিট কলেজের বারান্দায় এসে রাবিশকে বেধর মারা শুরু করে। আনাহিতা এসে ঠেকাতে গেলে সিট রাগের বসে আনাহিতার উপরও হাত উঠাতে চায়। সিটের হুঁশ ফিরলে আনাহিতার কাছে ক্ষমা চায়, কিন্তু আনাহিতা সিটকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সিটের এমন ব্যবহারের জন্য আনাহিতা বেশ কষ্ট পেয়েছে। এভাবেই দুজনের গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, আর দুইজন দুই রাস্তায় চলে যায়। গল্প চলে আসে বর্তমানে। সিট তার অফিসে এসে কফি খেতে খেতে ম্যাডিকে বলে, আমি ওর সাথে দেখা করিনি, সে তার জীবন নিয়ে ব্যস্ত, আমার জন্য তাকে আর কোনো সমস্যায় ফেলতে চাই না। আমার ফোকাস এখন আমার কোম্পানি নিয়ে। আনাহিতা তার শেষ দিনের জন্য অপেক্ষার প্রহর গুনছে, আর সিট তার ক্যারিয়ারে একটু একটু করে এগোচ্ছে, কিন্তু মনের অজান্তে তার চারপাশে আনাহিতাকেই অনুভব করে। একদিন আনাহিতা তার বাসার আঙ্গুর গাছের শুকনা পাতা ধরে দেখছিল। হঠাৎ পাতাটা নিয়ে আনাহিতা নিচে পড়ে যায়। শব্দ পেয়ে মধুমিতা বারান্দা এসে দেখে আনাহিতা নিচে পড়ে আছে। এদিকে সিট তার কোম্পানির জন্য ইনভেস্টরের সাথে মিটিং এ বসে। ইনভেস্টররা যে শেয়ার পার্সেন্টেজ দিয়েছে তাতে সিট খুশি হয় না, তাই উঠে চলে যেতে গেলে একজন ডেকে বলে, আপনি আরেকবার চিন্তা করে দেখেন। সেখান থেকে ফেরার পর সিটের টিম মানে বন্ধুরা সিটকে জিজ্ঞেস করে, সমস্যা কোথায়? সিট বলে, ওরা 60% কন্ট্রোল চাচ্ছে, ভোটিং, বোর্ড কন্ট্রোল সব তাদের হাতে থাকবে। ফারহান বলে, সমস্যা কোথায়? তারা 90 কোটি ইনভেস্ট করবে। আমরা আজ যদি প্রত্যেকে 10% হোল্ড করি আর ভবিষ্যতে বেচে দিই, তখনও অনেক লাভ হবে। সিট বলে, আমরা 7টা বছর এই কোম্পানিকে দিয়েছি, এটাকে বেচার কথা কেন বলছো? ফারহান বলে, তোমার বাবার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে। সিট রেগে আঙ্গুল তুললে ম্যাডির হাত থেকে কফির কাপ পড়ে ভেঙে যায়। প্রিয়াও ফারহানকে সাপোর্ট করে বলে, ফারহান ঠিক বলেছে, তুমি ব্যর্থ হলে ব্যাকআপ প্ল্যানে তোমার বাবা আছে, কিন্তু আমাদের কি আছে? সিট বলে, আমার ব্যাকআপ প্ল্যান থাকলে রাত দিন এখানে কাজ করতাম না। ফারহান বলে, রাত দিন তুমি না, বরং আমরা কাজ করেছি। আনাহিতা এখানে কাজ করলে তুমি রাত দিন 24 ঘন্টায় অফিসে থাকতে। সিট বলে, ওর নাম নিবে না। প্রিয়া বলে, ঠিকই বলেছো ফারহান, যখন আমাদের গুরুত্বপূর্ণ মিটিং ছিল তুমি তখন গোয়ায় আনাহিতার সাথে দেখা করতে যাও, পরবর্তীতে যে এমন হবে না এর কি গ্যারান্টি? এই নিয়ে সিট, প্রিয়া আর ফারহানের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ম্যাডি ঝগড়া থামানোর জন্য মাঝখানে এসে ইচ্ছা করে হাত থেকে কাপ ফেলে দেয়। প্রিয়া ম্যাডিকে জিজ্ঞেস করে, পাগল হয়ে গেছিস? ম্যাডি বলে, আমাদের গ্রুপে তোমাকে এই জন্য নেওয়া হয়েছিল কারণ তুমি ভালো ইংলিশ পারো। ফারহান বলে, তুই এসব থেকে দূরে থাক। ম্যাডি ফারহানকে বলে, তুই তো কোডিং এর কিছুই পারিস না। আসল কথা হলো এখানে সব কষ্ট সিটের। সিটকে বলে, আসলে এই কোম্পানির জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ এটা তোমার থেকে ভালো আর কেউ জানে না, কিন্তু আমাদের এই ঝগড়া তোমার জীবন বদলে দিতে পারে। তুমি চোখ বন্ধ করে দৌড়াচ্ছ। আসলে আমি বুঝতে পেরেছি তুমি অনাহিতাকে ভুলতে এমন দৌড়াচ্ছ। কষ্ট থেকে যতই মুখ ঘুরিয়ে নাও না কেন সেটা তোমাকে সুখের পথে নিয়ে যাবে না। তুমি খুব ভালো করে জানো তোমার জীবনের আসল সুখ কোথায়, তাই আর দেরি করো না। সিট গাইতে বসে সেই রিং দেখে অঝরে কান্না করতে থাকে। মধুমিতা আনাহিতাকে নিয়ে ডক্টরের কাছে আসে। ডক্টর রিপোর্ট দেখে বলে, আনাহিতার ক্যান্সার সেল হাড়েও ছড়িয়ে পড়েছে, তাই সম্পূর্ণ ট্রিটমেন্ট আবার নতুন করে শুরু করতে হবে। এমন কথা শোনার পরে মধুমিতার ভেতরে লড়াইয়ের আর শক্তিই থাকে না। সে কান্না করতে করতে উঠে চলে যায়। আনাহিতা ডক্টরকে বলে, মায়ের সেভিংস শেষ হয়ে গেছে, ব্যাংক থেকে ব্যবসার জন্য যে লোন নিয়েছিল সেটাও শেষের পথে, এখন সে বাড়ি বিক্রি করতে চাচ্ছে।
যদি এইবার আমার বাঁচার সম্ভাবনা একদমই কম থাকে তাহলে সেটা মাকে বলে দেন, তাহলে চিকিৎসা আর সার্জারির বোঝা তার উপর থেকে কমবে। ডক্টর বলে এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। তুমি যদি তাকে এভাবেই ভালোবাসো তাহলে কি তোমার উচিত না তার জন্য লড়াই করা? তুমি তার সবকিছু। আন্টিকে শেষ চেষ্টা করতে দাও। আজ তোমার জায়গায় আন্টি থাকলে তাকে কি এভাবে মরার জন্য ছেড়ে দিতে? ডক্টরের কথা শুনে আনাহিতা তাদের মা মেয়ের পছন্দের দুটো চকলেট নিয়ে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসে। ল্যাপটপে কাজ করতে করতে সিড লিফট থেকে বের হয়ে দেখে সামনে রাধার মা দাঁড়ানো। সিড দুটো কফি নিয়ে রাধার অফিসে আসে। রাধা খুশি মনে সিডের কাছে আসলে সিড বলে তোমার মা এসেছিল, সে বললো তুমি নাকি বাসা ছেড়ে দিয়েছো। রাধা রেগে বলে ও তুমি এজন্য এসেছো? আমি পালিয়ে আসিনি, শুধু শিফট হয়েছি। সিড বলে সে আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাধা বলে তুমি তাকে এত মানো, আর তুমি ভাবলে কিভাবে আমি তোমার কথা মেনে নিব? আমি অ্যাডজাস্ট করতে করতে ক্লান্ত, এখন নিজের মতো জীবনযাপন করতে চাই, এখান থেকে চলে যাও, আমার অনেক কাজ আছে। রাধা হাঁটা শুরু করলে সিড থামিয়ে দিয়ে বলে তোমার বেশি সময় নিব না, ওই যে ইলেকট্রিক পোল দেখছো ওই পর্যন্তই হাঁটবো। রাধা রাজি হয়ে যায়। হাঁটতে হাঁটতে রাধা জিজ্ঞেস করে আনাহিতার সাথে দেখা করেছিলে? সিড বলে না। তুমি কেন শিফট হলে? রাধা বলে কারণ আমি পরিবর্তন চেয়েছি। সিড বলে আমি আশা করি তুমি আমার বিয়েটা ভেঙে দেওয়ার জন্য তোমার জীবন নষ্ট করবে না। রাধা বলে সেটা কেন করব? আমি আমার জীবন আমার মতো করে কাটাতে চাই, তোমার ভুলের জন্য কেন নিজের জীবন নষ্ট করব? আর তুমি এতটাও গুরুত্বপূর্ণ কেউ না, তাই বারবার একই প্রশ্ন করো না। ইলেকট্রিক পোল চলে আসে, তাই আবার তারা ব্যাক করে। রাধা জিজ্ঞেস করে তুমি কি সত্যি তার সাথে দেখা করোনি? সিড বলে ওর ক্যান্সার হয়েছে, ওর মা আমাকে বলেছে তার অবস্থা ভালো হচ্ছে, আমি এই মুহূর্তে তাকে কোনো কষ্ট দিতে চাই না। রাধা বলে তোমার একবার ওর সাথে দেখা করা উচিত, যদি কোনো সাহায্যের দরকার হয়। সিড বলে যদি সেভাবে আমি আবার তাকে ফিরে পেতে চাচ্ছি। রাধা বলে সে কি ভাবলো এটা ইম্পর্টেন্ট না, তোমার তাকে সাহায্য করা উচিত। সিড জিজ্ঞেস করে কিভাবে? আর্থিক সহায়তা সে নিবে না, আর কিভাবে সাহায্য করব? রাধা বলে জানি না, কিন্তু যদি তার সাথে হাঁটার প্ল্যান বানাও তাহলে ইলেকট্রিক পোল নেই এমন কোথাও নিয়ে যেও, আর একদম চুপ করে থাকবে। বলেই রাধা হ্যান্ডশেক করে পেছনে ফিরে কান্না করতে করতে চলে যায়। আর সিড সেখানেই দাঁড়িয়ে চিন্তায় পড়ে যায় তার আসলে কি করা উচিত। আনাহিতার ট্রিটমেন্ট শুরু হয়। একদিন তাদের বাসা দেখার জন্য একটা কাপল আসে। মহিলাটা বারান্দায় এসে দেখে আঙ্গুর গাছটা মারা যাওয়া সত্ত্বেও সেটাকে না ফেলে রেখে দেওয়া হয়েছে। কারণ জিজ্ঞেস করলে মধুমিতা চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাগানে দাঁড়িয়ে নাজিয়া গাছ কাটছে আর আনাহিতা খাচ্ছে। গাড়ির শব্দ পেয়ে বাইরে তাকলে দেখে সিড এসেছে। আনাহিতা অস্থির হয়ে ভেতরে হাঁটা শুরু করে। হঠাৎ কি ভেবে রেগে সিডের কাছে এসে বলে এখানে কেন এসেছো? আমি কারো দয়া চাই না। সিড বলে তোমার এই নাটক দিয়ে কি প্রমাণ করতে চাও? তুমি রেগে আছো? আনাহিতা কোনো জবাব না দিয়েই হাঁটা দেয়। অভিমানে ফিরে এসে বলে আমি কি প্রমাণ করতে চাইবো? তুমি সবচেয়ে বড় লুজার যে বাবার টাকায় চলে, তোমাকে আমি কি প্রমাণ করব? বলেই হাঁটা দেয়। সিড হাসি মুখে সব শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে। আনাহিতা আবারও ফিরে এসে বলে তুমি কি ভেবেছো আমি দুর্বল বলে তুমি আমার দেখাশোনা করলে তোমাকে পছন্দ করা শুরু করব? আমি ক্যান্সারে 4 নম্বর স্টেজে, এর মানে জানো? যাও এখান থেকে। বলেই মুখ ফিরালে সিড বলে আমি এর মানে জানি না, আমি এখানে কোনো দয়া দেখানোর জন্য আসিনি, শুধু তোমার মুখে আবার হাসি ফোটাতে চাই। তোমার মুখে হাসি না দেখা পর্যন্ত আমি এখান থেকে যাব না। তখনই মধুমিতা বারান্দায় এসে দাঁড়ায়। মাকে দেখে আনাহিতা সিডকে বলে তুমি যদি আবার আমার মায়ের সাথে দেখা করে নতুন কিছু করতে চাও তাহলে তোমার নামে হ্যারাসমেন্টের কেস ফাইল করব। বলেই আনাহিতা ভেতরে চলে যায়। সিডও সেখান থেকে পাশের এক মাঠের দিকে চলে যায়। নাজিয়া হাতে একটা কার্ড এনে সিডকে বলে দিদি এমন রাগ করে না, কিন্তু ওনার অবস্থার জন্য এমন করছে, আপনি একটা কাজ করবেন। কার্ডটা সিডকে দিয়ে বলে এটা দিদির অনেক কাছে একটা জায়গা, সে যখনই মন খারাপ করে সেখানে যায়, মানে সেই ওয়াইন ফ্যাক্টরির জায়গা। সিড নাজিয়ার কথা মতো সেই জায়গায় আসে। জিপি একটা মেইল নিয়ে এসে ফারহান, প্রিয়া আর ম্যাডিকে বলে সিড ইনভেস্টরদের দিলে রাজি হয়েছে। ফারহান আর প্রিয়া খুশি হয়ে যায়, কিন্তু জিপি বলে সিড এই কোম্পানি ছেড়ে দিচ্ছে আর তার সমস্ত শেয়ার ওয়াইন ফ্যাক্টরিতে ইনভেস্ট করছে। এটা শুনে ফারহান আর প্রিয়ার মুখ মলিন হয়ে যায়। ম্যাডি ফারহান আর প্রিয়াকে শুভকামনা দিয়ে চলে যায়। এদিকে সিড সেই জায়গার কনস্ট্রাকশনের কাজ শুরু করে। আনাহিতার স্বপ্ন সে পূরণ করবে, একদম আনাহিতার মন মতো সাজাবে। বেশ তোড়ঝোড় করে রাত দিন লাগিয়ে কাজ করে। সিডের বাবা কল দিয়ে জিজ্ঞেস করে তুমি কোথায়? সিড বলে আমি গোয়াতে এসেছি, কিছু অসমাপ্ত কাজ ছিল সেগুলো শেষ করতে এসেছি। অশোক বলে আমি কোনো সাহায্য করতে পারবো? সিড বলে না, এটা আমি ওর জন্য করছি, আমাকেই করতে দাও। অশোক সিডকে বলে তোমার মন যা চায় তাই করো, তুমি আমার গর্ব। বাবার থেকে এমন কথা শুনে সিড আরো দ্বিগুণ গতিতে কাজ শুরু করে। ফ্যাক্টরির আশেপাশে জমিতে গাছপালা লাগানো শুরু করে। একদিন রাতে চুপি চুপি আনাহিতার বাসায় এসে সেই আঙ্গুর গাছের গোড়ায় নতুন করে সার আর মাটি দিয়ে আসে। অনুর্বর এই জমি সবুজের ছায়ায় ভরে যায়। সিড ফার্মের নাম দেয় ডিউ ড্রপস অ্যান্ড সানশাইন। ঠিক তখনই কিছু লোক এসে এসব দেখে অবাক হয়ে যায়। সিড বলে এটা আমার বন্ধু আনাহিতার জমি। ব্রোকার বলে এই জমি গত সপ্তাহে তারা বেচে দিয়েছে। নতুন মালিকের বোর্ড লাগানো শুরু করলে সিড নতুন মালিককে বলে আমি আপনাকে দ্বিগুণ টাকা দেব, কিন্তু সে রাজি হয় না। এদিকে ব্রোকার সিডের বোর্ড খুলে ফেলে দিলে সিড প্রচুর রেগে যায়। বোর্ড হাতে নিয়ে ব্রোকারকে মারা শুরু করে। সেখানে কিছু লোকজন পুলিশকে কল দিয়ে সিডকে ধরিয়ে দেয়। স্নিগ্ধ সকালে
আনাহিতার ঘুম ভাঙলে সে বারান্দায় এসে দেখে তার গাছ জীবন ফিরে পেয়েছে, সবগুলো পাতা নতুন করে গজিয়েছে। আনাহিতার মুখে হাসি ফুটে ওঠে। গাছে পানি দিয়ে সে গাছের সাথে কথা বলা শুরু করে। এদিকে মধুমিতা থানায় সিটকে ছাড়িয়ে আনতে আসে। বাইরে আনাহিতাও দাঁড়ানো। তারা সিটকে তাদের বাসায় নিয়ে আসে। মধুমিতার মুখে হাসি, সে যেন আবার আশার আলো ফিরে পেয়েছে। বাসায় এসে আনাহিতা সিটকে তার বাবার কিছু জামা পড়তে দেয়। ড্রেস চেঞ্জ করে এসে সিট দেখে টেবিলে আনাহিতার ডায়েরি, সেটা নিয়ে পড়তে থাকে। সর্বশেষ পাতায় দেখে তাদের সেই ফ্যাশন শো এর ছবি। ছবির পেছনে কিছু একটা লেখা। সিট পড়তেই যাবে তখনই মধুমিতা সেখানে কফি নিয়ে আসে। সিট দৌড়ে বারান্দায় সামনে এসে দাঁড়ায়। মধুমিতা সিটকে সেই গাছ দেখিয়ে বলে গাছটা আজকে আবার ফুটেছে। বাইরে আনাহিতা নাজিয়াকে নিয়ে গাছে পাড়ি দিচ্ছিল। সেটা দেখে মধুমিতা সিটকে বলে আমাদের কাছে এই বাসা আর ওই জমিটাই ছিল। ওই ওয়াইন ফ্যাক্টরি আনাহিতার ড্রিম প্রজেক্ট। আমি সেটাকে বাঁচিয়ে রাখতে এই বাসা বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে বুঝতে পারি আমাদের দুজনের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত স্মৃতি যেখানে তৈরি হয়েছে তা হলো এই বাসায়। আনাহিতা এই মুহূর্ত স্মৃতিগুলোকে তার মনে জায়গা করে রেখেছে। ওর কাছে ভবিষ্যতের স্বপ্নের থেকে অতীতের স্মৃতিগুলোই বেশি গুরুত্বপূর্ণ। সেদিন থেকে আমি এই বাসা বিক্রি করার চিন্তা ছেড়ে দেই। ওর স্মৃতিগুলো ওর কাছেই থাকুক। কিছুক্ষণ পর সিট আনাহিতার কাছে এসে বলে আমি আজ বেঙ্গালুরু চলে যাব, তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। ওই ইলেকট্রিক পোল পর্যন্ত গেলেই হবে। আনাহিতা বলে এখানে তো কোনো পোল নেই। সিট বলে জানি। তবুও তারা দুজন হাঁটতে হাঁটতে পার্কের দিকে আসে। আনাহিতা জিজ্ঞেস করে তুমি কিছু বলবে বলেছিলে? সিট বলে হ্যাঁ, কিন্তু নিরাপত্তার সাথে হাঁটার মাঝেই শান্তি খুঁজে পাচ্ছি। এক বেঞ্চে বসে আনাহিতা জিজ্ঞেস করে তুমি কেন ফিরে এসেছো? আমার দুনিয়া খুবই ছোট, সেখানে কাউকে জায়গা দিই না। তোমাকে দিয়েছিলাম, তুমি তার অংশ হয়েছিলে, কিন্তু এত বছর দূরে কেন থাকলে? সিট বলে তুমি রাগ এই জন্য যে আমি এত বছর কেন আসিনি, নাকি এখন কেন এসেছি? আনাহিতা বলে আমি কখনো রাগ হইনি, বরং ভয় পেয়েছি। সিট বলে কিসের ভয়? যে আমি তোমাকে আবার ছেড়ে চলে যাব? আনাহিতা বলে বাবা মারা যাওয়ার পরে মা কতটা কষ্ট করে স্বাভাবিক জীবনে ফিরেছে তা আমি দেখেছি। আমি মারা যাওয়ার পরে মা এমন কষ্ট পায় তা আমি চাই না, আর না চাই যে তুমি এমন কষ্ট পাও। সিট বলে এত বছর পর প্রথম সেদিন তোমাকে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আবার যখন ফিরে আসি তখন আমার উদ্দেশ্য ছিল তোমার মুখে হাসি ফোটানো। পরে আমি বুঝতে পারলাম তোমার মুখে তখনই হাসি ফুটবে যখন তুমি তোমার ভেতরে জমা সব অনুভূতিকে চোখের পানি দিয়ে বের করবে। মনে আছে তুমি 3টা কুকুরছানার গল্প বলেছিলে? সেদিন থেকে তুমি কেন তোমার অনুভূতিকে লুকিয়েছিলে তা শুধু তুমিই জানো, কিন্তু আজও সেই বাচ্চা মেয়েটা তোমার অনুভূতিকে তোমার ভেতরে আটকে রেখেছে। তাই আজ সব বের করে দাও, প্রাণ খুলে কান্না করো, আশেপাশের সবার মতো স্বাভাবিক জীবনে ফিরে আসো। আনাহিতা আজ সব ভুলে খুব কান্না করে। আজ তার মনে আর কোনো অনুভূতি লুকিয়ে থাকে না। সিট বহু কষ্টে নিজেকে সামলে রাখে, কারণ তারও আজ খুব কান্না করতে ইচ্ছা করছে। কিছুক্ষণ পর আনাহিতা শান্ত হলে দুইজন চুপচাপ অজানা কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে থাকে। রাস্তায় একটা বিশাল বড় ফুটবল ম্যাচের পোস্টার দেখে আনাহিতা বলে বাবা অনেক বড় ফুটবল ফ্যান ছিল, আমি এত বছর গোয়ায় থাকার পরও কখনো স্টেডিয়ামে খেলা দেখতে যাইনি। তখনই সিট বলে ঠিক আছে, মাকে কল দিয়ে বলে দাও আজ ফিরতে দেরি হবে। এরপর দুইজনই স্টেডিয়ামে খেলা দেখতে চলে আসে। এত ভিড় আর উচ্ছ্বাস দেখে আনাহিতার খুব ভালো লাগে। আনাহিতার মুখের সব গ্লানি মুছে মিষ্টি একটা হাসি ফুটে ওঠে। মাঠে কয়েকবার গোল হতে গিয়েও হয় না, তাই সবাই বেশ হতাশ। সিট বলে এখানে কতক্ষণ থাকার প্ল্যান করছো? আনাহিতা বলে একটা গোল হবে, তারপর এখানেই বসে থাকবো বলেই মুখ চেপে হাসতে থাকে। সিট বলে তোমার হাসি এখনো একই রকম আছে, কেমন যেন অদ্ভুত কিন্তু অনেক মিষ্টি, একদম বাচ্চাদের মতো। আর একটু আগে তো তুমি বাচ্চাদের মতো কান্না করছিলে। আনাহিতা হঠাৎই চুপ হয়ে কি যেন ভাবতে থাকে। সিট বলে ভেবে দেখো তো, পুরো স্টেডিয়ামে শুধু তুমি আর আমি আছি, আর আকাশে হাজার কোটি তারা, তাহলে কেমন হতো? আনাহিতার কোনো জবাব না পেয়ে সিট জিজ্ঞেস করে কি হলো? আনাহিতা বলে আমি একটা জিনিস ভাবছি। সিট জিজ্ঞেস করে কি? আনাহিতা বলে চোখ বন্ধ করো, তারপর বলবো। সিট চোখ বন্ধ করলে আনাহিতা চোখ বন্ধ করে বলে ভাবো যে এই স্টেডিয়ামে শুধু তুমি আর আমি আছি, আর আকাশ ভরা তারা। আমরা একে অপরের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, সাথে সাথে আশেপাশের সবাই গায়েব হয়ে যায়। আকাশ ভর্তি তারার নিচে শুধু এই দুইজন কোনো জাদুর আশায় বসে আছে। আনাহিতা বলে আমি যখন জানতে পারি আমার ক্যান্সার হয়েছে তখন বারান্দায় একটা আঙ্গুর গাছ লাগাই। এরপর এই গাছটার সাথে কথা বলতে শুরু করি, তাকে আমার কবিতা আর গল্প পড়ে শোনাই। মাঝে মাঝে অনেক সিক্রেটও শেয়ার করতাম, কারণ আমার একটাই আশা ছিল আমি থাকি না থাকি এই গাছের ফুলে ফলে শিকড়ে ডালে আমার কবিতা গল্প ফুটে উঠবে। ফুলগুলো আঙ্গুর হলে সেই আঙ্গুর থেকে ওয়াইন হবে, আর সেই ওয়াইনে আমার গল্প আর কবিতা থাকবে। এভাবেই ওয়াইন আজীবন থাকবে, সাথে আমার কবিতাগুলো। আমি বোকার মতো বিশ্বাস করলাম এভাবেই আমি মৃত্যুর পরে আজীবন দুনিয়াতে থেকে যাব। একদিন গাছটার ডাল শুকাতে শুরু করলে সাথে সাথে আমিও বুঝে গেলাম আমার হাতে সময় খুব কম। হঠাৎ আজ সকালে গাছটা আবার বেঁচে উঠলো। মনে হলো আমার জীবনও যেন একটা জাদু হয়ে গেছে, নতুন এক চ্যাপ্টার শুরু হয়েছে। সিট বলে তোমার ডিউ ড্রপ অ্যান্ড সানশাইন আমার জীবন
জীবনের নতুন এক চ্যাপ্টার হয়ে গেছে। আনাহিতা মুচকি হেসে বলে, ডিউ ড্রপস মানে ইব্বানি, সানশাইন মানে বিসিলো। শিশির কণা আর সূর্যের রোশনি এক হয়ে সুন্দর এক রূপ নেয় ঘাসের কারণে, বুঝতে পেরেছো? সিড বলে, বুঝেছি, আর না বুঝলেও বোঝার ভান করব। বলেই পকেট থেকে আংটির বাক্স বের করে বলে, আজ এই জাদুর মুহূর্তে আমিও তোমাকে কিছু বলতে চাই। বলে আংটির বাক্স খুললে আনাহিতা বলে, তুমি জাদুতে বিশ্বাস করো? সিড অবাক হয়ে জিজ্ঞেস করে, এই প্রশ্ন কেন করলে? কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে সিড তাকাতেই দেখে তার পাশে আনাহিতা নেই। আশেপাশে সব জায়গায় খুঁজতে গেলে দেখে আনাহিতা বাচ্চাদের মতো দৌড়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছে। সিডের মনে পড়ে আনাহিতা বলেছিল তার সেই চকলেটের একটা খুব পছন্দের, তাই একদিন সেও লাইভ ম্যাচের মধ্যেই মাঠে ঢুকে পাগলের মতো নাচবে। সিডও যেন দম বন্ধ করে সেই ম্যাজিক্যাল মোমেন্টের জন্য অপেক্ষা করছে। সিডও আনাহিতার পিছু পিছু দৌড়াতে থাকে। মাঠের গার্ডরা আনাহিতাকে আটকালে আনাহিতা তাদের মাঠের দিকে তাকাতে বলে, আর তখনই গোল হয়ে যায়। আনাহিতা কোন রকমে তাদের নজর এড়িয়ে মাঠে দৌড়ে যায়। গার্ডরা আনাহিতাকে ধরতে গেলে সিড এসে গার্ডদের মাটিতে ফেলে চেপে রাখে, আর অবাক দৃষ্টিতে মুচকি হেসে আনাহিতাকে দেখে। আনাহিতা হঠাৎই খেলোয়াড়দের সামনে এসে উদ্ভট নাচ শুরু করে। তার এই পাগলামি দেখে খেলোয়াড়রাও হাসতে থাকে। মাঠের সবাই অবাক হয়ে আনাহিতার এই পাগলামি দেখছে। আনাহিতা মনের আনন্দে তার ক্যাপ খুলে পুতুলের মতো নাচতে নাচতে মাঠের মাঝের সার্কেলে এসে ঘুরে ঘুরে নাচতে থাকে। মাঠের সব ক্যামেরা এখন তার দিকে। সবাই আনাহিতার এই কাণ্ড দেখে মুচকি হাসছে। সিডের হঠাৎ খেয়াল হয় তার বাক্সে আংটি নেই। আশেপাশে তাকিয়ে খুঁজতে গিয়ে হঠাৎ নজরে পড়ে আনাহিতার বাম হাতের অনামিকায় আংটি। তার মানে ফাইনালি আনাহিতা সিডের প্রপোজাল মেনে নিয়েছে। আনাহিতা ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? সিড ইশারায় বলে, কিছু না। টপ টপ করে সিডের চোখে থেকে পানি পড়ছে, কিন্তু মুখে হাসি। আনাহিতার অনেক কাশি পায়, তবুও সে নাচছে। আজ যেন সে তার সব অনুভূতিকে উজাড় করে দিয়েছে। হঠাৎই আনাহিতা থেমে সিডের দিকে তাকায়। সিডের চোখে মুখে ভয় ফুটে ওঠে। হঠাৎই আনাহিতা মাটিতে পড়তে থাকে। সিড দৌড়ে এসে আনাহিতাকে ধরে নেয়। হাসি মুখে চোখ খোলা রেখে আনাহিতা চিরবিদায় জানিয়ে চলে যায় বহু দূরে, যেখান থেকে ফিরে আসা আর সম্ভব না। আমি নিশ্চিত গল্পের এই অংশটা আপনাকে এমন এক অনুভূতিতে ভাসাবে, বুক ফেটে কাঁদতে ইচ্ছা হবে, কিন্তু মুখে থাকবে একটা সুখের হাসি। সিডের মনে পড়ে আনাহিতার কথা, যখন আনাহিতা বলেছিল একদিন তুমি অবশ্যই জানতে পারবে তুমি আসলে কি চাও। সিড আনাহিতার স্বপ্নের ওয়েনারি ব্যবসাকে নিজের স্বপ্ন বানিয়ে নেয়, আর ধীরে ধীরে সেই ওয়েনারির একটা ফার্ম ওপেন করে। তারপর কঠোর পরিশ্রম আর ভালোবাসায় আনাহিতার স্বপ্নকে সত্যি করে দেখায়। আজ যেন আঙ্গুরের এই ফার্মের প্রতিটা গাছকে আনাহিতা তার কবিতা আর গল্প শুনিয়ে প্রাণবন্ত করে রেখেছে। আজও তার জাদু প্রতিটা আঙ্গুরের ডালে, ফুলে, ফলে ছড়িয়ে আছে। ঠিক যেমন ভাবে ঘাসের উপরে শিশির কণায় সূর্যের রোশনি পড়লে হীরার মতো চমক দেয়, ঠিক তেমনই। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।